শীতলের বিষয়টা অবাক লাগলো। রাজ শুধু তাকিয়ে আছে। ডক্টর বলল, মিসেস রাজ, আপনার কিছু টেস্ট লিখে দিয়েছি। মিস্টার রাজ, আপনি আপনার ওয়াইফের টেস্ট করিয়ে নেবেন তাড়াতাড়ি। ধারণা করছে আপনার ওয়াইফ প্রেগনেন্ট। ডক্টর চলে গেল ফিস নিয়ে। শীতল চমকে গেল কথা শুনে ডক্টরের। রাজও বেশ অবাক হয়েছে। রাজ ইজি চেয়ারে বসে বসে চিন্তা করছে। রাজও চিন্তা ভর করেছে তাকে। অন্যদিকে শীতল হঠাৎ বেশ খুশি খুশি অনুভব করলো। সে ভাবছে যদি সে মা হয় তাহলে রাজ তাকে মেনে নিতে বাধ্য। রাজও বাবা হবে। প্রতিটা পার্সন বাবা মা হতে চায়। বাবা হওয়ার অনুভূতি রাজকে পাল্টে দিতে পারে। শীতলের ইচ্ছে করছে এখনই টেস্ট করিয়ে নিশ্চিত হতে সে কি আদৌ মা হতে চলেছে নাকি। রাত 12টা বাজে। শীতল খুশিতে ঘুমিয়ে আছে। রাজ বেডে গিয়ে ঘুমন্ত শীতলকে দেখল। তারপর শীতলের পাশে ঘুমিয়ে পড়ল। রাতে আর রাত শীতলের কাছে গেল না। শীতলকে বিরক্তও করল না। শীতল ঘুমায়নি। সে রাজের ওয়েট করছিল। রাজ ঘুমিয়েছে। একটু নিশ্চিত হতেই শীতল তার দুষ্টুমি শুরু করলো। শীতল তার হাত পা রাজের উপর ছুঁড়ে মারল। ইচ্ছে করে রাজকে জড়িয়ে ধরল। রাজ সব বুঝতে পারছে। সে কিছুই বলছে না। চুপচাপ শীতলের দুষ্টুমি সহ্য করছে। রাজ ভাবছে শীতল ঘুমের মধ্যে এমন করছে। সকালে শীতলের ঘুম ভাঙতেই রাজকে পাশে দেখল না। রাজ আগেই উঠে পড়েছে। শীতল খুশি মনে ওয়াশরুমে গিয়ে শাওয়ার করে রুমে এসে দেখলো ব্রেকফাস্ট গুছিয়ে দিচ্ছে একটা সার্ভেন্ট। সার্ভেন্ট চলে যাওয়ার সময় বলল, স্যার আপনার জন্য ব্রেকফাস্ট এখানে আনতে বলেছিল। আপনার কষ্ট করে নিচে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শীতল ভাবছে প্রেগনেন্সির জন্যই রাস্তার খেয়াল রাখতে শুরু করেছে। যাই হোক, রাস্তাকে কিছুদিনের মতো মেনেও নেবে। শীতল নাস্তা করতে বসলো। সব খাবারগুলো বেশ স্বাস্থ্যসম্মত। কয়েক রকমের ফলও ছিল। রাজ রুমে এসে দেখলো শীতল নাস্তা সেরে একেবারে শাড়ি পরে সেজেগুজে রেডি হয়ে বসে আছে। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল রেডি হয়েছো কেন? কোথাও যাবে তুমি? আমি তো আপনার জন্য বসে আছি। আজকেই টেস্ট করাবো আমাদের। রাজ চমকে গেল। আমাদের মানে? আমাকেও টেস্ট করাতে হবে কি? বাবা হওয়ার জন্য আমাকেও টেস্ট করতে হবে? আরে না না, আমি সেটা বলিনি। আমি বলতে চেয়েছি আমার টেস্ট করাতে হবে। আপনাকে তো আমার সাথে যেতে হবে। শীতল ধরেই নিয়েছে সে মা হতে চলেছে, যেটা রাস্তার চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছে। এখন টেস্ট করাতে পারবো না। ঢাকা গিয়ে টেস্ট করাবো। কাল সকালে রওনা হবে। প্ল্যানের টিকিট কেনা হয়ে গিয়েছে। শীতলের মন একটু খারাপ হলো। ভেবেছিল আজকেই টেস্ট করিয়ে বসে থেকে রেজাল্ট আনবে। রাজ হোটেলের বাহিরে ক্লায়েন্টের সাথে ডিল করে সব কাজ গুছিয়ে নিচ্ছে। শীতল বারান্দায় বসে বসে পেটে হাত দিয়ে অনাগত বেবিকে ফিল করার চেষ্টা করছে। জানিস, তোর বাবা তোর মাকে একটুও সহ্য করতে পারে না, একটু ভালোবাসে না। কখনো ভালোবেসে শীতল বলে ডাকে না, কখনো ভালোবেসে কাছে টেনে আদর করে না। তুই এলে তোর বাবা পাল্টে যাবে। তোর মায়ের সব দুঃখ চলে যাবে। তুই তাড়াতাড়ি চলে আয় বাবা। দুপুরে রাজ রুমে এসে শীতলের জন্য রুমেই খাবার অর্ডার করলো। শীতলের পছন্দের সব খাবার অর্ডার করেছে রাজ। চিংড়ির মালাইকারি, চিতল মাছের পেটি অ্যান্ড বিখ্যাত কাঁকড়া ভাজা। রাজ খোসা ছাড়িয়ে শীতলকে খাইয়ে দিচ্ছে। শীতল চেটেপুটে খাবারের থেকেই রাজের হাত খেলো। বিকেলে রাজ শীতলকে নিয়ে শপিংয়ে গেল। শীতলের পিড়াপিড়িতে রাজ যেতে বাধ্য হয়েছে। শীতল কালো শাড়ি পরলো, কালো টিপ, লাল চুড়ি আর কড়া লাল লিপস্টিক মাখলো ঠোঁটে। চুলগুলো এলোমেলো করে সরিয়ে রাখলো শ্যাম্পু করে। রাজও আজ ফর্মাল ড্রেস আপ পরেছে, কোট বাদ দিয়ে। কালো শার্ট প্যান্ট, কালো হ্যান্ড ওয়াচ, কালো শুজ আর চুলগুলো জেল দিয়ে স্পাইক করেছে। রাজের গায়ের রং বেশ ফর্সা। সব মিলিয়ে রাজকে জাস্ট সেই লেভেলের হ্যান্ডসাম লাগছে। রাজ ড্রাইভ করছে। শীতল বাহিরের দৃশ্য দেখছে আর রাজকে দেখছে। রাজকে আজ বেশি সুন্দর লাগছে। রাজ একবারও শীতলকে লক্ষ্য করেনি। শীতল আর রাজ আবেগ শপিং করলো। শীতল সবার জন্য শপিং করলো। কাজলের জন্য করলো। শীতল ঠিক করেছে ফিরে গিয়ে কাজলের রহস্য জানবে। শপিং মলের সব মেয়েরা রাজকে দেখে তাকিয়ে রইল। সবাই সেলফির জন্য রাজকে কাকুতি মিনতি করলো। রাজ বেশ বিরক্ত হলো আর রেগেও গেল। রাজ রাগে ড্রাইভ করছে। শীতল চুপচাপ বসে আছে। আচ্ছা, ওই মেয়েগুলোর সাথে একটু সেলফি তুললে কি হতো? আল্লাহ আপনাকে এত হ্যান্ডসাম বানিয়েছে বলে এরকম দেমাগ দেখাবেন? শীতলের কথা শেষ হতেই রাজ ড্রাইভ থামালো। রোডের এক পাশে। বেশ রাত হয়েছে, তবুও চাঁদের আলোয় রাজের রাগী চেহারা দেখতে পেল শীতল। শীতল কিছু বলার আগেই রাস্তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ওই মেয়েগুলোর রাগ শীতলের উপর মেটালো রাজ।
রুমে এসে শীতল আয়নায় নিজের লাল মুখ দেখে অনেক রেগে গেল। রাজের ফেসও লাল হয়ে আছে লিপস্টিকের দাগে। সকালে ফ্লাইটে রাজার শীতল ঢাকায় চলে গেল। শীতল বাহির থেকে কলিং বেল বাজাতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। মেয়েটাকে দেখে শীতল চমকে গেল। তার ধারণা ছিল সেই হচ্ছে বাংলাদেশের সব থেকে সুন্দরী। বান্ধবীরা তাই বলতো অবশ্য। শীতল এই মেয়েকে দেখে মনে হলো বিশ্বের 4জন সুন্দরীর মধ্যে এই মেয়েও আছে। হেলেন অব ট্রয়, কুইন অব সেভা, ক্লিওপেট্রা আর এই মেয়ে। মুখে একগাল হাসি নিয়ে মেয়েটা বলো, বৌরানী ভেতরে আসুন। মেয়েটার কণ্ঠে রুন 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 আওয়াজ ভেসে উঠল মধুর মতো। মেয়েটাকে এখন অচেনা লাগছে। সম্ভবত স্কার্ফ পরেছে মাথায় আর পরনে গাউন পরেছে হাঁটুর নিচ পর্যন্ত, প্রায় পায়ের গোড়ালির কিছুটা উপর পর্যন্ত। ঠোঁটে হালকা সুগার লিপস্টিক, চোখে গাঢ় কাজল মেখেছে মেয়েটা। এগুলোর জন্য মেয়েটাকে চেনা যাচ্ছে না। মেয়েটার মুখে হাসি লেগে থাকে সবসময়। মেয়েটা হাসি মুখ নিয়ে দরজা নক করে বলো, বৌরানী ভেতর আসতে পারি? হ্যাঁ অবশ্যই। আপনাদের বাড়ি আর আপনি আসবেন তার জন্য আবার জিজ্ঞাসা করতে হয়? কারো ঘরে ঢুকতে নিলে নক করে বলে ঢুকতে হয়। ফিসফিস করে কথাটা বলে হেসে দিল হো হো করে। আপনার নাম কি কাজল? কাজল ভুরু কুঁচকে বলো, জি হ্যাঁ। আপনি আমাকে এতদিন ধরে দেখেননি তো, তাই বলছেন আমার নাম কাজল কিনা। আমি স্পষ্ট ভাষী, তাই আপনাকে বলি, কেন আপনার সাথে দেখা করতে আসেনি। আসলে আমার ফ্রেন্ড সার্কেলের সবাই বলতো আমি নাকি এশিয়ার সবচেয়ে সুন্দরী নারী। এতদিন আমি এটাই ভাবতাম, আমার মতো সুন্দরী কেউ নেই পুরো এশিয়াতে। বাট দাদা ভাইয়ের কাছে আপনার ছবি দেখে আমি চমকে গিয়েছিলাম। বিকজ আপনি আমার মতো একজন এশিয়া সুন্দরী। আমার আপনাকে হিংসে হচ্ছিল, তাই আমি দেখা করিনি। আমার মতো সুন্দরীকে আমি সহ্য করতে পারি না, এটা আমার অ্যালার্জি। বাট আপনাকে আমার ভালো লেগেছে, খুব খুব। বিকজ আপনি আমাদের রাজদাদা ভাইয়ের মতো একটা চিতাবাঘের সাথে সংসার করছেন। আপনাদের দেখে মনে হয় হ্যাপি কাপল। এজন্যই তো আপনাকে একবারও বাবার বাড়ি যেতে দেয়নি দাদা ভাই। কথাগুলো মেয়েটা এক ধমে বলে হেসে দিল, আবারও হো হো করে। শীতলের মেয়েটাকে বেশ ভালো লাগলো। মেয়েটা এত কথা বলতে পারে যে কথা শুনেই কেউ ওর প্রেমে পড়ে যাবে। আচ্ছা কাজল, আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি আপনার দাদা ভাইয়ের বউ বলে আপনার থেকে বেশি বয়স্ক নয়। আপনিও তো আমায় আপনি করে বলছেন, আমি আপনার সমবয়সী হব। ঠিক আছে, এখন থেকে আমরা তুমি করে বলবো একে অপরকে। ঠিক আছে বৌরানী। আচ্ছা আমি এখন আসি। তুমি বরং দাদা ভাইয়ের জন্য ওয়েট করো। কেন? তুমি কোথাও বের হবে? জি হ্যাঁ, বের হব। কথাটা বলেই কাজল মাথার স্কার্ফটা খুলে ফেলল। রোদের আলোতে কাজলের চুলগুলো সোনালি রং ধারণ করেছে, আর কাজলের মুখে হাসি যেন মুক্তোর মতো ঝিলিক দিচ্ছে। শীতল কাজলকে খুব পছন্দ হলো। শীতলের এখন আর একা একা বাড়িতে থাকতে হবে না, একজন সাথী হলো তার। যেমন তেমন সাথী না, একেবারে তার প্রতিদ্বন্দ্বী। রাত হয়েছে, রাজ এখনো বাসায় আসেনি। সেই দুপুরে বাড়িতে দিয়ে শীতলকে না বলেই কোথায় যেন চলে গিয়েছে রাজ। শীতল এই যে চেয়ারে বসে পেটে হাত বোলাচ্ছে। সে ধরেই নিচ্ছে তার গর্ভে রাজের সন্তান এসেছে। হঠাৎ রাজ রুমে এলো। দরজায় জোরে নক করে ওয়াশরুমে চলে গেল। যাবার সময় শীতলকে একবার দেখলো রাজ। শীতল ইজি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রইল রাজের আসার শব্দ শুনে। রাজ ওয়াশরুমে গিয়ে বুঝতে পারলো সে কোনো ড্রেস আনেনি। এদিকে রাজ নিজের ভেজা কাপড়ও খুলে ফেলেছে। রুমে শীতল আছে বলে ওয়াশরুম থেকে বেরোতে পারছে না রাজ। শীতল না থাকলে রাজ এভাবেই বেরিয়ে পড়তো। শীতল ডেস্ক থেকে আমার পোশাকটা দাও, আমি নিতে ভুলে গিয়েছি। প্রথমবার রাজ শীতলকে কোমলভাবে তার কোনো কাজ করার জন্য বলল। শীতল খুশি মনে ডেস্ক থেকে রাজের পোশাক বের করে কিছুক্ষণ ঘ্রাণ নিল, কারণ এই পোশাকগুলোতে রাজের গায়ের আমায় গন্ধ লেগে আছে। শীতল রাজের সাথে থাকতে থাকতে রাজের সব কিছুতেই ভালোবেসে ফেলেছে। রাজের সব কিছুই তার ভীষণ রকম ভালো লাগে। শীতল পোশাকগুলো নিয়ে নক করলো। রাজ ডোর ওপেন করে ড্রেসের বদলে শীতলের হাত ধরে টান দিল। শীতল টাল সামলাতে না পেরে রাজের উপর পড়ে গেল। রাজ আর শীতল শাওয়ারের নিচে পড়ে আছে, আর টপ টপ করে ঝর্ণার পানি পড়ছে উপর থেকে। শীতল পুরো কাক ভেজা হয়ে আছে। রাজের গায়ের ছোঁয়ায় শীতলের শরীরের যেন শিরোহিত হচ্ছে বারবার। রাজ শীতলের একটু কাছে আসতে শীতল রাজকে ধাক্কা মেরে দূরে ঠেলে দিয়ে উঠে পড়ল। রাজ কিছুটা অপমান বোধ করলো। রাজ শীতলকে হেঁচকা টান দিয়ে কাছে এনে গলায় একটা কামড় মারল। শীতল জোরে চিৎকার করতে রাজ নিজের ঠোঁট দিয়ে শীতলের ঠোঁট আঁকড়ে ধরে চিৎকার থামালো।
শীতলের চোখগুলো বড় বড় হয়ে গেল। শীতল এবার রাজের তোয়ালে ধরে টান দিল। রাজ নিজেকে একবার অবজার্ভ করলো। রাজের গায়ে কিছু ছিল না। শীতল কিছু সময় চুপ করে রাজকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করলো। তারপর চোখ বন্ধ করে একটা চিৎকার দিয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। শীতল রাজের ভয় একেবারে রুমের বাইরে এসে পড়ল ডেস্ক থেকে একটা শাড়ি নিয়ে। রাজ ভীষণ রকম অপমান ফিল করলো শীতলের এমন বিহেভে। শীতলকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বে রাজ, যেন এরকম মজা করতে না পারে রাজের সাথে। শীতল দৌড়ে একটা রুমে ঢুকে ভেজা কাপড় পাল্টে ফেলল। শীতল কাপড় পাল্টে পেছনে তাকিয়ে চমকে গেল। কাজল ভুরুকুসকে শীতলের দিকে তাকিয়ে আছে। শীতল ভেবাচাকা খেয়ে গেল। তুমি এভাবে কাপড় পাল্টালে কেন? এত রাতে গোসল? তোমার রুমের বাথরুমে কি আরশোলা আছে যে তুমি আমার রুমে চেঞ্জ করলে? আসলে আমি কাজল শীতলের এমন বিহেভ হেসে বলল, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি আমার 11 নং প্রপোজার। আমার সেই প্রপোজার ছেলেটা আমাকে দেখলেই কথা বলে কেঁপে কেঁপে উঠে ভয়ে, আর আমি সেই সুযোগে কথার জালে আটকে ফেলে তাকে, যেমনটা এখন তোমাকে বললাম। ও কাজল, ঢেঁড়সের মতো হাসা বন্ধ করো তো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম তোমার কথা শুনে। কাজল শীতলের হাত ধরে টেনে ছাদে নিয়ে গেল। তোমাকে একটা কথা বলি বৌরানী, আগে বলো, তোমার কোনো ছেলে ফ্রেন্ড আছে যে খুব ক্লোজড? না, তেমন ক্লোজড নাই, বাট মোটামুটি। কেন বলো তো? তুমি তো জানো না, আমার একটা ছেলে ফ্রেন্ড আমাকে আবেগে প্রপোজ করে ফেলেছিল, একটা চিঠিও লিখে ফেলেছিল। চিঠিতে একটা খুব অসভ্য কথা লিখেছিল। আমি তো রেগে আগুন। তুমি রেগে যাও কখনো? কত মিষ্টি তুমি। উফ বৌরানী, মাঝখানে কথা বলবে না, আগে শোনো। ঠিক আছে, মুখে আঙুল দিলাম। আমি চিঠি পড়ে ভীষণ রেগে গেলাম আর লজ্জাও পেলাম। আমি অনেকদিন ভার্সিটি যাইনি আর ওর সাথে কথাও বলিনি। তারপরও আমাকে বারবার ফোন করে, তবুও আমি রেগে রিসিভ করিনি। একদিন রিসিভ করে বসি আর ও আমার কাছে মাফ চায়। আমার মন বিশাল বড় তো, তাই মাফ করে দিলাম। বাট অনেক ঘুরিয়ে মাফ করেছি তাকে। বুঝতে পারলাম, বাট কি অসভ্য কথা বললো। ধ্যাত, এই কথা তোমাকে বলা যাবে না। তোমাকে তো দাদা ভাই এমন কথা বলেই সব সময়, তাই না? কাজল আবার তার মুখর হাসি হাসলো। রাজ কফি খেয়ে রুমে চলে আসে। রাজের কফির মগে একটু কফি পড়ে আছে, যেটা বিড়াল শীতলের নজরে পড়ল। চাচা সোফায় বসে পেপার পড়ছে, খালা নিচে বসে তরকারি করছে, কাজল হাতে কালো নেল পালিশ দিচ্ছে। শীতল কিচেনে গিয়ে রাজের এটো কফি খেয়ে নিল। ইস, রাজের মুখের কফি খেয়ে শীতলের সে কি আনন্দ। শীতলের কাজলের চোখে চোখ পড়তে কাজল ভুরু কুঁচকালো। শীতল একটু চমকে গেল। কাজল হেসে দিল। শীতলা হেসে রুমে গেল। রুমে ঢুকতেই কেউ তাকে বেডের মতো ফেলে দিয়ে তার উপর উঠে গেল। আমার তোয়ালে ধরেছিলে কেন? তোমার কাছে আসলে আমাকে ইগনোর করো কেন? এত বড় সাহস তোমার, আমায় ইগনোর করো? শীতলের ভয়ে প্রাণ শুকিয়ে গেল। আসলে আমি শীতল কিছু বলার আগেই রাজ বলল, শশ, আমি বলবো তুমি শুনবে। জি হ্যাঁ, কাল ডক্টরের কাছে টেস্ট করাতে নিয়ে যাব। টেস্ট যাই হোক, তোমাকে সে অনুযায়ী কষ্ট দেব। আমার সন্তান তোমার গর্ভে আছে বলে ভেবো না সে তোমার হয়ে যাবে। আমার সন্তান তার বাবার মতোই হবে। মাঝরাত, রাজ ঘুমোচ্ছে। শীতল জেগে আছে। টেস্টের কথা ভাবছে সে। না জানি কি রেজাল্ট বের হবে। শীতল নিশ্চিত সে প্রেগনেন্ট। রাজের বংশ সে ধারণ করেছে, এটা ভেবেই শীতল ভীষণ খুশি ফিল করছে। শীতলের মনে একটা গান বাজছে। সকালে শীতলের ঘুম ভাঙতে শীতল রাজকে দেখতে পেল না। শীতল একদিনও রাজকে ঘুম থেকে উঠে নিজের পাশে দেখতে পারে না। রাজের ঘুমন্ত চেহারা এখনো ভালোভাবে দেখেনি শীতল। শীতল শাড়ি পরে অভ্যস্ত নয়, তাই তার শাড়ি ঠিক থাকে না কখনোই। ইস, রাজ তাকে সকালের আলোয় এভাবে দেখে প্রতিদিন। রাজ ভাবে নিশ্চয়ই শীতল কত বেহায়া। শীতল সকাল সকাল ফ্রেশ হয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখলো সবাই তার দিকে তাকিয়ে আছে। চাচা খালা সবাই বেশ খুশি, শুধু কাজল ছাড়া। সবাই এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? চাচা আমার মাথায় হাত রেখে দোয়া করলো, আর খালা মিষ্টি মুখ করালো আমায়। খালা বলল, শুভ কাজে মিষ্টি মুখ করলে ভালো হয়। চাচা বলল, রাজের বাবা বেঁচে থাকলে হয়তো তিনি আজকে ময়মনসিংহের মিষ্টি এনে পুরো ঢাকায় বিলি করত। রাজের সন্তান বলে কথা। রাজার সন্তান হলো এই বংশের প্রদীপ আর উত্তরাধিকারী। শীতল বুঝতে পারল সবাই বিষয়টা জেনে গিয়েছে। মনে হয় রাজ জানিয়েছে। যাই হোক, রাজ শীতলকে মেনে নিতে শুরু করেছে। একদিন শীতলকে কাছে টেনে ভালোবাসবেই, সেই দিন বেশি দূরে নয়। রাজ উপর থেকে নেমে শার্টের হাতা ফোল্ড করলো। রাজ একটা হলুদ শার্ট পরেছে। হলুদ শার্ট রাজকে মারাত্মক লাগছে। রাজ বলল, কাজল চলো, তোমাকে নামিয়ে দিই ভার্সিটিতে। সিকিউরিটি বলল আমাকে, তোমাকে কোনো ছেলে ডিস্টার্ব করছে আজকাল?
এত বড় বুকের পাটা কার যে রাজের কাজিনকে টিস করে? দাদা ভাই, আমি একাই যেতে পারবো, তুমি বৌরানীকে নিয়ে ক্লিনিকে যাও। দেখো কি সিচুয়েশন তোমাদের। বেশি বোঝো তুমি। আগে তোমাকে ভার্সিটিতে নামিয়ে দেব, তারপর ক্লিনিকে যাব, আমি আর তোমার বৌরানী। শীতল বলো, কাজল চলো না, আগে তোমায় নামিয়ে দেই, তারপর না হয় আমরা যাই। উফ বাবা, ঠিক আছে, তাই হবে। শীতল আর কাজল পেছনের সিটে বসছে, আর রাজ ড্রাইভারের সিটে বসে ড্রাইভ করছে। কাজলের মনটা খুব খারাপ। শীতল সেটা লক্ষ্য করলো। কি হয়েছে কাজল, তোমার মুড অফ কেন বলো তো? ওই ছেলেকে তোমার দাদাভাই শাস্তি দেবে তাই মন খারাপ? আরে ধ্যাত, কি যে বলো, এরকম আরও অনেককে শাস্তি দিয়েছে দাদাভাই, আমার বেশ মজাই লেগেছে। তাহলে মুড অফ কেন? আসলে বৌরনি, তোমার কারণে মুড অফ। তুমি কি নিশ্চিত? আর ইউ প্রেগনেন্ট? শীতল বেশ কনফিডেন্ট নিয়ে বলো, ইয়েস, আই এম প্রেগনেন্ট অ্যান্ড দ্যাটস শিওর। কাজল জানালার দিকে মুখ করে তাকালো। শীতল বেশ অবাক হলো। হঠাৎ রাজ বলল, কাজল, তুমি তো সাইকোলজির স্টুডেন্ট, তোমার তো মানুষের কার্যকলাপ বুঝতে পারার ক্ষমতা আছে। যদি আমি এসব বিলিভ করি না, তবুও তুমি কয়েকটা প্রমাণ দিয়েছো, তাহলে বলো তো আমি কি বাবা হতে চলেছি? কাজল জানালা দিয়ে তাকিয়ে বলো, দাদা ভাই, সব ক্ষেত্রে আগে থেকে বলা ঠিক না। শীতল আরও চমকে গেল। মানে, তুমি কি মিন করছো? বৌরনি, আমি কিছুই মিন করছি না, যা হবে তা ভালোর জন্যই হবে। পরিবেশটা বেশ অস্থির হয়ে উঠল। কাজল পরিস্থিতি শান্ত করার জন্য বলো, আমি এখন বুঝতে পারছি যে ভার্সিটির ওই ছেলেটাকে দাদাভাই মেরে ভর্তা বানাবে, অ্যান্ড পুরো ভার্সিটির কেউ অনেকদিন পর্যন্ত আমার দিকে তাকাবে না। তাহলে আমাকে আর খাটুনি করে সাজতে হবে না, বিকজ কেউ আমাকে দেখবেই না। কাজল কথাগুলো বলেই হেসে দিল হা হা করে। রাজ আর কাজল দুজনে হেসে ফেল। রাজ কলেজে গিয়ে সত্যি সত্যি ছেলেটাকে আলু ভর্তা করলো। অন্য সব ছেলেগুলো ভয় দৌড়দৌড়ি করতে লাগলো। রাজ কাজলকে ক্লাসে দিয়ে শীতলকে নিয়ে ক্লিনিকে গেল। টেস্টও করানো হলো শীতলের। শীতলকে রাজ বাসায় ড্রপ করে অফিসে গেল। যাবার সময় শীতল বলল, আজকে অফিসে না গেলে হয় না? নতুন অতিথির জন্য সুন্দর ফিউচার তৈরি করতে হবে, যার জন্য আমার অফিস যেতে হবে। তোমার মতো বাড়িতে বসে থাকলে বিজনেস রোডে নেমে যাবে। শীতল বারান্দায় বসে আছে। তার বেশ দুশ্চিন্তা হচ্ছে, কারণ কলেজের কথাগুলো তাকে বেশ ভাবাচ্ছে। কাজলের কি কোনো অলৌকিক ক্ষমতা আছে? শীতল এসব বিশ্বাস করে না, তবুও কাজল এলে তাকে জিজ্ঞাসা করতেই হবে। দুপুর হয়েছে। শীতল খাবার খেতে বসে। রাজকে কল করে বলল সে খেয়েছে কিনা। রাজ বলল সে মিটিং আছে, সে খাওয়ার জন্য অফিসে আসেনি। শীতল কল কাটার আগেই রাজ কল কেটে দিল। কাজল সে কখন ভার্সিটি থেকে এসেছে, নিজের ঘরের দরজা বন্ধ করে সে কি যেন করছে। শীতল অনেক ডাকার পরেও কাজল দরজা খুলেনি, আর দুপুরে খেতেও আসেন ডাইনিংয়ে। যাই হোক, শীতলের এখন এসব ভাবলে চলবে না, তাকে এখন ভালো মন্দ খেতেই হবে। সে তো আর একা নয়। বিকেল হয়েছে। শীতল বেডে বিশ্রাম নিচ্ছে। তখনই কাজল নক করলো, আসবো বৌরানী? হ্যাঁ এসো কাজল, এটা দেখো তো। কাজল একটা পেপার দিল শীতলের হাতে। লাল কালি দিয়ে কয়েকটা লাইনে বর্ডার দেওয়া আছে। একটা বিজ্ঞাপনের মধ্যে কাজল লাল রেখা টেনেছে। বিজ্ঞাপনটা বেশ অদ্ভুত টাইপ। শীতল জোরে জোরে বিজ্ঞাপনটা পড়ল। আমি একজন সঙ্গসাথী ছাড়া মানুষ, তাই এই বিজ্ঞাপনটা লিখেছি। আমার নিঃসঙ্গতা কাটানোর জন্য আমাকে কেউ সাহায্য করুন। আমার পত্রমিতা হয়ে আমায় কেউ সঙ্গ দিন। কথা দিচ্ছি, কেউ বোরিং ফিল করবেন না। সবার জীবনে সাথী থাকা প্রয়োজন। আমি নিতান্তই একজন নিঃসঙ্গ মানুষ, তাই আমাকে কেউ দয়া করে এই নিঃসঙ্গতা থেকে মুক্তি দিন। শীতল বিজ্ঞাপনটা পড়েই কাজলের মতো হাসতে শুরু করলো খিলখিল করে। তুমি হাসতো কেন বৌরানী? হাসবো না, কি বলো? ডিজিটাল যুগে কেউ কি চিঠি লিখে নিঃসঙ্গতা দূর করে? কত কিছুই তো আছে যা খুব সহজেই মানুষের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। যে বিজ্ঞাপনটা দিয়েছে সে একটা পাগল ছাড়া কিছুই না। বৌরানী, মোটেও তা না। আমার মন বলছে লোকটা পাগল না, সে নিঃসঙ্গতায় ভুগছে। কাজল, তুমি কি এই লোককে চিঠি লেখার কথা ভাবছো? মোটেও এসব করব না। দেবী উপন্যাস পড়নি? হুমায়ুন স্যারের এই উপন্যাসে একটা পাগল একরকম বিজ্ঞাপন দিয়েছিল। নীলু সেই পাগলের পাল্লায় পড়েছিল। বৌরানী, আমি নীলু নয়, আমাকে ফাঁসানো সস্তা নয়। আজ পর্যন্ত আমি লোকদের আমার প্রেমে পড়তে বাধ্য করেছি, লোকে বাধ্য হয়েছে, বাট কখনো আমি ফাঁসিনি। কাজল পেপার কাটিংটা নিয়ে চলে গেল রুম থেকে। শীতল বেশ অবাক হলো এরকম বিহেভ দেখে কাজলের। শীতলের এরকম একটা এক্সপিরিয়েন্স আছে। সে যখন স্কুলে পড়তো তখন একটা ছেলের পেন ফ্রেন্ড ছিল।
বান্ধবীদের পাল্লায় পরে ফ্রেন্ড হয়েছিল শীতল। সেই ফ্রেন্ড বিদেশে থাকে। একদিন হঠাৎ পেন ফ্রেন্ড চিঠি লিখে জানায় সে শীতলের সাথে দেখা করতে তাদের বাড়ি আসবে। শীতল তো ভয় শেষ। দেখা করতে আসলে বাবা আর রোদ ভাইয়া তাকে আস্ত রাখবে না। শীতল বেশ শান্ত সরল মেয়ে, সেটা সবাই জানে। তখন একটা বিশ্রী কাণ্ড হয়েছিল শীতলের সাথে। শীতল তার পেন ফ্রেন্ডকে চিঠি লিখে ফ্রেন্ডশিপ নষ্ট করার কথা বলেছিল। ছেলেটা রেগে শীতলকে বেশ গালাগাল করে চিঠি লিখেছিল। চিঠিতে লিখেছিল, বান্ধবী শীতল, তুমি আমার সাথে এমন করলে ভাবতে পারছি না। মনে রেখো, তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যা তোমার জীবন পাল্টে দেবে। এটা একটা এতিম ছেলের অভিশাপ। সে সময় শীতল বেশ ভয় পেয়েছিল। বার্তার বান্ধবীরা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, এসব অভিশাপ বলে কিছু হয় না। শীতল ভাবছে মনের অভিশাপ বলে কিছু হয়। সে কারণে সে রাজের হাতে ধর্ষণ হয়েছে। রাজ তাকে বারবার ধর্ষণ করেছে, অথচ সেই রাজকেই এখন সে ভালোবাসে। পৃথিবী বড়ই বিচিত্র, তার থেকে মন বড় বিচিত্র। মন কি চায় তা মনও জানে না। শীতল তার পেটে হাত দিয়ে বলো, বাবা তুই তাড়াতাড়ি এসে পড়, তাহলে তোর মায়ের চোখের পানি কিছুটা থামবে। কবে আসবি বাবা? আকাশে ভেসেছে তারার মেলা, কবে আসবে আমার ঘরে খুশির দোলা। আকাশে হাসে চাঁদের কণা, কবে আসবে আমার কোলে ছোট্ট সোনা। রাতে রাজ এসেই বেডে শুয়ে পড়ল। বেডে অনেকগুলো খেলনা দেখতে পেল রাজ। শীতলকে কয়েকবার ডাকার পরে শীতল রাজের কাছে এলো। এগুলো কি? খেলনা, চাচা কিনে এনেছে। গাছে কাঁঠাল গোফে তেল। জি, কিছু বললেন? না, কাল ডক্টর রিপোর্ট দেবে বলেছে। পজিটিভ হলে ভেবো না তোমায় মেনে নেব। তোমরা যা আমার সাথে করেছো তার প্রতিশোধ আমি কড়ায় ঘণ্টায় নেব। মাঝরাত কাজল কয়েকবার বেশ বড় বড় করে নিঃসঙ্গ লোকটাকে তার ঠিকানায় চিঠি লিখলো হলুদ খামে করে, যা লাল ফিতে দিয়ে বাঁধা। কাজল চিঠিটা ছিঁড়ে ফেল। এভাবে আরও কয়েকটা চিঠি লিখে কাজল ছিঁড়ে ফেল। সে লিখতে চাইছে না চিঠি, তবুও কেন যেন চিঠি লিখতে মন চাচ্ছে। রাজ রুমের সোফায় বসে কাজ করছে ল্যাপটপে। বেচারি শীতলের ঘুম আসছে না। বারবার রাজকে দেখছে শীতল, কখন রাজ শুতে আসবে আর সে রাজের সাথে একটু দুষ্টুমি করবে। শীতলের বেশ টেনশন লাগছে এর জন্য। কাল রিপোর্ট কি আসবে কে জানে। রিপোর্ট নেগেটিভ আসলে শীতল মরেই যাবে। শীতলের ঘুম আসছে না। এ সময় তার পাশে কাউকে প্রয়োজন, বাট কেউ নেই। শীতলের মন শুধু রাজকে খুঁজছে, বাট রাজের মন আর ভালোবাসা অন্ধ হয়ে আছে শীতলের জন্য। সেজন্য শীতলের মনের ডাক রাজের মনে পৌঁছাচ্ছে না।